জীবনতলায় কার্তুজ কাণ্ডে এবার প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। প্রতি মাসে আগ্নেয়াস্ত্র দোকানে গিয়ে স্টক মেলানোর কথা পুলিশের, সেই কাজ কি আদৌ হতো? উঠছে একাধিক প্রশ্ন। এসটিএফ সূত্রে যেটা খবর উঠে আসছে, বিবাদী বাগের অস্ত্রের দোকানে কার্তুজের স্টকে বিস্তর গরমিলে ধরা পড়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে দোকানের স্টক রেজিস্টার এবং নিয়ম অনুসারে আর্মস অ্যাক্ট সেকশন অফিসারদের প্রতি মাসে এই হিসেব মেলানোর কথা রয়েছে। প্রতি মাসে দোকানে গিয়ে স্টক মেলানোর কথা রয়েছে পুলিশের এবং আর্মস অ্যাক্ট সেকশন অফিসার কি নিয়মিত ইন্সপেকশন করতো, সেই বিষয়ে প্রশ্ন উঠছে। এবং বিবাদী বাগের দোকানে স্টকে মিলেছে বিস্তর গরমিল। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয়েছে দোকানের স্টক রেজিস্টার। নিয়ম অনুসারে আর্মস অ্যাক্ট সেকশন অফিসারদের প্রতি মাসে এই হিসেব মেলানোর কথা রয়েছে এবং সূত্রের খবর এই ইন্সপেকশন সঠিকভাবে হতো না বলেই প্রাথমিক অনুমান তদন্তকারীদের। তবে কি শস্যের মধ্যেই ভূত? উঠছে একাধিক প্রশ্ন। জীবনতলা কার্তুজ কাণ্ডে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা এবং প্রতি মাসে আগ্নেয়াস্ত্র দোকানে গিয়ে স্টক মেলানোর কথা ছিল পুলিশের এবং সেই কাজ কি আদৌ হতো, সেই বিষয় কিন্তু একাধিক প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, জীবনতলা ঘটনা প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা, যেমনটা জানা যাচ্ছে যে বারবার স্টক মেলানোর কথা ছিল, কিন্তু পুলিশ সেই স্টক কি ঠিকমতো মেলাতো কি মেলাতো না, সেই বিষয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে। একেবারেই দেখো, এই জীবনতলার যে কার্তুজ কাণ্ড, সেই কার্তুজ কাণ্ডে একদম এবার প্রশ্নের মুখে পড়ে গেল পুলিশ। তার কারণ যে প্রত্যেক মাসে যে যতগুলি দোকান রয়েছে, অর্থাৎ আমাদের ধর্মতলা ডালুস মধ্য কলকাতাতে 8 থেকে 9টা লাইসেন্স প্রাপ্ত বন্দুক এবং গুলির দোকান রয়েছে এবং সেই দোকানগুলিতে মাসে অন্তত পক্ষে প্রত্যেক মাসে একবার করে দোকানগুলিতে গিয়ে স্টকের হিসাব মেলানোর কথা রয়েছে। আর্মস অ্যাক্ট সেকশনের যারা অফিসার রয়েছেন তাদের তারা কি করবেন, তারা প্রত্যেক মাসে যে দোকানগুলো রয়েছে, বন্দুকের দোকানগুলো রয়েছে, সেখানে কত পরিমাণ কার্তুজ তাদের স্টক রয়েছে এবং কত পরিমাণ কার্তুজ সেখানে বিক্রি হয়েছে। তুমি জানো যে প্রত্যেকটি যে দোকান, সেই দোকানে যে কার্তুজ বিক্রি হয় সেগুলো একেবারে সরাসরি অর্ডিন্যান্স কোম্পানি থেকে তৈরি হয়ে সরাসরি একদম সেই দোকানগুলোতে আসে এবং সেই দোকানগুলোতে যখন কার্তুজ বিক্রি হয়, অর্থাৎ লাইসেন্স প্রাপ্ত যে গ্রাহক যারা রয়েছেন বন্দুকের, তারা যে কার্তুজ কিনতে আসেন সেই কারণ তাদের দর্শাতে হয় এবং তারা মিনিমাম যে কার্তুজ তারা কেনেন সেই কারণ তাকে দর্শাতে হয়। শুধু তাই নয়, কি পরিমাণ কার্তুজ তারা কিনলেন সেটি স্ট্যাম্প দিয়ে সেই দোকান থেকে উল্লেখিত করে দেওয়া হয় যে এই কারণে, এই পারপাসে এতগুলো কার্তুজ তিনি কিনেছেন। এবং তার যে সংশ্লিষ্ট থানা, তিনি যে থানার আন্ডারে থাকেন, বসবাস করেন, সেই থানাকেও কিন্তু জানাতে হয় যে এতগুলো কার্তুজ তিনি কিনেছেন এবং এই এতগুলো কার্তুজ তিনি ব্যবহার করেছেন বা এতগুলো কার্তুজ তিনি ব্যবহার করেননি, পরবর্তীকালে ড্যাম করে গিয়েছে, সেগুলোকে ফেরত দিয়ে আবার রিসাইক্লিং করে তিনি আবার নতুন কার্তুজ কিনেছেন। কিন্তু গতকাল যখন দেখা গিয়েছে যে এই দোকানে এসটিএফ এর যারা তদন্তকারী অফিসার তারা ভেতরে ঢোকেন, তখন দেখেন যে সেই রেজিস্টারের সঙ্গে এবং স্টকের সঙ্গে পুরো গরমিল রয়েছে। অর্থাৎ বিস্তর গরমিল দেখার পরেই কিন্তু সেই দোকানের যিনি মালিক, সেই মালিককে আগামীকাল সল্টলেকের যে এসটিএফ এর যে দপ্তর রয়েছে সেই দপ্তরে দেখা করতে বলা হয়েছে। শুধু সেই দোকানের মালিককে নয়, সেই দোকানের যে কর্মচারী রয়েছে তাদেরও। তার কারণ এই দোকানেই এক কর্মচারী জয়ন্ত দত্ত, তিনি ইতিমধ্যে এসটিএফ এর জালে রয়েছেন। তার কারণ যে অর্ডিন্যান্স কোম্পানি থেকে যে অরিজিনাল কার্তুজ এই দোকানে আসতো, সেই কার্তুজ ঘুর পথে এই জয়ন্তর হাত ধরেই কিন্তু দুষ্কৃতীদের হাতে বা ক্রিমিনালদের হাতে পৌঁছে যেত বলে মনে করা হচ্ছে। তার কারণ যে 180টি কার্তুজ উদ্ধার হয়েছে, সেই 180টি কার্তুজ কিন্তু অরিজিনাল কার্তুজ, অর্থাৎ অর্ডিন্যান্স কোম্পানির তৈরি কার্তুজ, সেখানে কোনো রকম ডুপ্লিকেট নেই। অর্থাৎ সেই ভাবে থেকেই মনে করা হচ্ছে যে শুধুমাত্র এই যে যেই জয়ন্ত যেই দোকানের কর্মচারী, সেই দোকান নয়, বেশ, এই প্রসঙ্গে আমরা আবারও আসবো। সুস্মিত, তুমি সঙ্গে থাকো।